প্রথমবারের মতো দেশের জিডিপি প্রবৃদ্ধি 7% ছাড়ালো। বিদেশি বিনিয়োগ ছাড়িয়েছে $2 বিলিয়ন। আমাদের যে প্রাক্কলিত জিডিপির পরিমাণ ছিল 7.05 ভাগ, সেটি আমরা বছর শেষে এখন আমরা 7.11 ভাগে আমরা উন্নীত হয়েছি। আমার রেকর্ড হবে 8.5 যাওয়ার পর। চলতি অর্থ বছরে 7.3% হবে, আশাবাদ অর্থমন্ত্রীর। অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, বাজেট ইমপ্লিমেন্টেশন, এটা সব ক্ষেত্রেই খুবই ভালো। প্রবৃদ্ধির এ ধারাবাহিকতা অর্থনীতির জন্য ইতিবাচক, বলছেন অর্থনীতিবিদরা। মেগা প্রজেক্টগুলো হাতে নেওয়া হয়েছে, সেগুলো যখন বাস্তবায়িত হবে এবং অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ড যেগুলো নেওয়া হচ্ছে এবং প্ল্যান করা হচ্ছে, সেগুলো বাস্তবায়িত হলে নিঃসন্দেহে আমাদের গ্রোথ আরো ত্বরান্বিত হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ইতালির নাগরিক তাভেলা সিজার হত্যা মামলায় বিএনপি নেতা কাইয়ুম সহ 7 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন। 24 নভেম্বর সাক্ষ্য গ্রহণ। আওয়ামী লীগের কমিটির আরো 22 জনের নাম ঘোষণা। সম্পাদক মণ্ডলীতে নতুন মুখ 8 জন। দলীয় সভাপতি নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা। খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা, কাউকে ছাড় দেয়া হবে না। রাজশাহীতে কর্মকর্তাদের প্রতি হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর। গাজীপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুল শিক্ষার্থীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ। দিনাজপুরে 5 বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বখাটে গ্রেফতার। এবং রাজধানীতে মানুষ বাড়লেও বাড়ছে না গণপরিবহন। ভোগান্তি নগরবাসীর, স্বল্প সংখ্যক মানুষ পাচ্ছেন বিআরটিসি বাসের সুবিধা। গেল অর্থবছরে প্রথমবারের মতো দেশের জিডিপি প্রবৃদ্ধি 7.11% উন্নীত হয়েছে। সকালে একনেকের 10ম সভায় ব্রিফিংয়ে একথা জানান পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। এ প্রবৃদ্ধিকে দেশের অর্থনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজকের একনেক সভায় 9,443 কোটি 64 লাখ টাকার 10টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। গেল 6টি অর্থ বছর ধরে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধির হার 6-এর ঘরে ঘোরাফেরা করলেও 2015-16 অর্থ বছরে সে বৃত্ত থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ। গেল অর্থ বছরের প্রথম 9 মাসের হিসেবে 7.05% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে, যা অর্থ বছর শেষে এসে দাঁড়িয়েছে 7.11%। একনেক সভায় অনুমোদন পাওয়া 10টি প্রকল্পের বাইরেও প্রবৃদ্ধির বিষয়টি আলোচনা হয়। পরে সভার বিস্তারিত তুলে ধরে পরিকল্পনা মন্ত্রী জানান, অর্থ বছর শেষে মাথাপিছু আয় $1 কমে দাঁড়িয়েছে 1,465 মার্কিন ডলারে। আমাদের যে প্রাক্কলিত জিডিপির পরিমাণ ছিল 7.05 ভাগ, সেটি আমরা বছর শেষে এখন আমরা 7.11 ভাগে আমরা উন্নীত হয়েছি। প্রথমবারের মতো আমরা এইটি আমাদের অর্জন। আমার রেকর্ড হবে 8.5 যাওয়ার পর। এ সময় সম্পূর্ণ দারিদ্র্য বিমোচন না হওয়া পর্যন্ত সরকারের একটি বাড়ি একটি খামার প্রকল্প এবং পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম চলবে বলেও জানান মন্ত্রী। যে পর্যন্ত দারিদ্রতা শেষ না করতে পারবো সে পর্যন্ত একটি বাড়ি একটি খামার প্রকল্প চলমান থাকবে। আর পল্লী সঞ্চয় ব্যাংকের কাজ হবে প্রত্যেকটা প্রকল্পের জন্য আলাদাভাবে খাতাপত্র মেনটেন করা, আলাদাভাবে এগুলো দেখাশোনা করা। এদিকে প্রবৃদ্ধির এ অর্জন ধরে রাখতে সব শ্রেণীর জনগোষ্ঠীকে অর্থনীতির মূল ধারায় সম্পৃক্ত করার পাশাপাশি বড় প্রকল্পগুলো সঠিক সময়ে শেষ করার পরামর্শ অর্থনীতিবিদদের। এখন গ্রোথ যথেষ্ট ভালো, কিন্তু এই গ্রোথকে ইভেন ডাবল ডিজিটে নিয়ে যাওয়া সম্ভব। মেগা প্রজেক্টগুলো হাতে নেওয়া হয়েছে, সেগুলো যখন বাস্তবায়িত হবে এবং অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ড যেগুলো নেওয়া হচ্ছে এবং প্ল্যান করা হচ্ছে, সেগুলো বাস্তবায়িত হলে নিঃসন্দেহে আমাদের গ্রোথ আরো ত্বরান্বিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় 9,443 কোটি 64 লাখ টাকার 10টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা।
এদিকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আশা প্রকাশ করেছেন চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি 7.3% হবে। অর্থবছরের প্রথম 3 মাসে বাজেট ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের হার ভালো হওয়ায় এই প্রবৃদ্ধি অর্জন সম্ভব বলে প্রত্যাশা অর্থমন্ত্রীর। সচিবালয়ে যুক্তরাজ্য ও ইউরোপ প্রবাসী বাংলাদেশিদের সাথে এক মত বিনিময় সভায় অর্থমন্ত্রী এসব কথা বলেন। গত বছরের হিসাব ফাইনাল হয়েছে। উই অ্যাচিভড এ গ্রোথ রেট অফ 7.11 2016-17। প্রায় 3 মাস আমাদের তো চলে গেল। অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, বাজেট ইমপ্লিমেন্টেশন, এটা সর্বক্ষেত্রেই খুবই ভালো। আমরা মোটামুটি নিশ্চিত যে আগামী বছরে প্রজেকশন যে 7.3% দ্যাট উড বি রিয়েলাইজ। কাউন্সিলের একদিন পর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের আরো 22 জনের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাংগঠনিক সম্পাদক 8 জন এবং সম্পাদক মণ্ডলীর সদস্য 14 জন। এ নিয়ে 81 সদস্যের পূর্ণাঙ্গ কমিটির মধ্যে নাম ঘোষিত হল 43 জনের। দুপুরে দলীয় সভাপতির কার্যালয়ে নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নতুন নাম ঘোষণা করেন। কাউন্সিলের শেষ দিনে শেখ হাসিনা সভাপতি ও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর ঘোষণা করা হয় আরো 19 জনের নাম। এর মধ্যে 14 জন সভাপতি মণ্ডলীর সদস্য, 1 জন কোষাধ্যক্ষ ও 4 জন যুগ্ম সাধারণ সম্পাদক। সভাপতি মণ্ডলী মঙ্গলবার দুপুরে সভাপতির দলীয় কার্যালয়ে নবনির্বাচিত সাধারণ সম্পাদক ঘোষণা করেন আরো 22 জনের নাম। এ নিয়ে 81 সদস্যের পূর্ণাঙ্গ কমিটির মধ্যে ঘোষণা হলো 43 জনের নাম। এর মধ্যে সাংগঠনিক সম্পাদক 8 জন। কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে নতুন মুখ এনামুল হক শামীম ও ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী। সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, মোহাম্মদ বিসবাউদ্দিন সিরাজ, বিএম মোজাম্মল হক এমপি, আকম বাহাউদ্দিন নাসিম এমপি, এনামুল হক শামীম, আবু সাইদ আল স্বপন এমপি, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী। এছাড়া সম্পাদক মণ্ডলীর 14 জনের নাম ঘোষণা করা হয়। অর্থ পরিকল্পনা বিষয়ক সম্পাদক টিপু মুন্সি এমপি, আইন বিষয়ক সম্পাদক আব্দুল মতিন খসরু এমপি, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দিত, দপ্তর বিভাগ সম্পাদক আব্দুল সোবান গোলাপ, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ, প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক ডক্টর হাসান মাহমুদ এমপি। এ সময় ওবায়দুল কাদের জানান, ব্যক্তির কারণে দল ক্ষতিগ্রস্ত হলে আগামী নির্বাচনে তাদের মনোনয়ন নিয়ে বিবেচনা করা হবে। যাদের অপকর্মের জন্য পার্টির ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, আগামী নির্বাচনে তাদের মনোনয়ন নিয়ে প্রশ্ন হবে। শুক্রবার সন্ধ্যায় গণভবনে নবনির্বাচিত সভাপতি মণ্ডলীর সভা অনুষ্ঠিত হবে। 17 জন। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। এদিকে আওয়ামী লীগের নবগঠিত কমিটির সদস্যদেরকে সঙ্গে নিয়ে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর তারা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় উপস্থিত ছিলেন দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়াও আওয়ামী লীগের নতুন কমিটির অন্য সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের নতুন কমিটিকে স্বাগত জানানোর জন্য বিএনপিকে ধন্যবাদ জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী 2019 সালের সাধারণ নির্বাচনে বিএনপির অংশ নেওয়া উচিত। দুপুরে বিশ্ববিদ্যালয় গবেষণা দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় মোহাম্মদ নাসিম আরও বলেন, উন্নয়ন পরিকল্পনার সঙ্গে জঙ্গিবাদ দমনে সাফল্যের সাথে কাজ করেছে সরকার। ধন্যবাদ জানাই তাদের সেক্রেটারি জেনারেল, অভিনন্দন জানাচ্ছি কমিটিকে, তাকে ধন্যবাদ জানাচ্ছি ইতিবাচক ভাবে এই অভিনন্দন জানানোর জন্য। আমরা বলতে চাই, আগামী নির্বাচনে আপনারা মিস করবেন না, আসবেন না, আসে কি হবে বলেন? আসুন, প্রতিদ্বন্দ্বিতা বিতর্ক করুন, করে নির্বাচনে
লড়াই করুন, দেখবো জনগণ কার পক্ষে রায় দেয় না দেয়। এদিকে আওয়ামী লীগের নতুন কমিটিকে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বর্তমান শাসক গোষ্ঠী ও আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির নিকট আহ্বান জানাতে চাই, অবিলম্বে সবার মতামতের ভিত্তিতে সার্চ কমিটি গঠন করে সবার নিকট গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করুন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করতে যথাযথ উদ্যোগ নিন। সন্ধ্যার সময় আরো থাকছে। শেষ টেস্টে অংশ নিতে ঢাকায় ইংল্যান্ড ও বাংলাদেশ দল। এবার জয়ের জন্যই সর্বোচ্চটা উজাড় করে দিয়ে খেলবে স্বাগতিকরা, বললেন খালেদ মাহমুদ সুজন। ইতালির নাগরিক তাভেলা সিজার হত্যার ঘটনায় বিএনপি নেতা এম এ কাইয়ুম সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল ইসলাম মোল্লা এই অভিযোগ গঠনের আদেশ দেন। আসামিদের মধ্যে 5 জন কারাগারে থাকলেও বিএনপি নেতা কাইয়ুম সহ 2 জন এখনো পলাতক। খান মোহাম্মদ জুমিলের রিপোর্ট। গেল বছরের 28 সেপ্টেম্বর গুলশানের কূটনৈতিক পাড়ায় গুলি করে হত্যা করা হয় ইতালীয় নাগরিক তাভেলা সিজারকে। ঘটনার পর সাইট ইন্টেলিজেন্স গ্রুপের বরাতে হত্যার দায় স্বীকার করে মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন আইএস। তবে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর দাবি ছিল দেশীয় অপরাধের জড়িত এই হত্যাকাণ্ডের পেছনে। সেই ধারাবাহিকতায় হত্যার প্রায় 1 মাস পর 5 জনকে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে 4 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়। তবে বিএনপি নেতা কাইয়ুমকে হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করলেও তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এছাড়া গ্রেফতার করা যায়নি মোহাম্মদ সোহেল ওরফে ভাঙারি সোহেলকেও। গেল 24 আগস্ট মামলাটি আমলে নিয়ে এই 2 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। আর মঙ্গলবার তাদের পলাতক দেখিয়ে বিচার শুরুর আদেশ দেওয়া হলো। প্রথমে ক্লুলেস এসেছিল ব্যাপারটা, অজ্ঞাতদের নামে কেসটা হয়েছিল। এম এ মতিন সাহেবকে ধরার পরে তার যে মোবাইল ছিল সেই মোবাইলে কল লিস্ট ধরে এদেরকে গ্রেফতার করা হয়। তদন্তকারী কর্মকর্তা যে আরো কোনো তদন্ত করে নাম আসে সেটা সাপ্লিমেন্টারি চার্জশিটের মাধ্যমে সেটা নেওয়া যাবে। এদিকে মামলার প্রধান আসামি বিএনপি নেতা কাইয়ুমের আইনজীবী বলছেন অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন তারা। এই মামলার চার্জ গঠন আমরা মনে করি সঠিক হয় নাই। যদি আজকে আদালত এই মামলাটা পুনরায় তদন্তের জন্য দিতেন তাহলে ন্যায় বিচার নিশ্চিত হতো। আমরা যেহেতু সন্তুষ্ট না, সেই কারণে এই চার্জের এগেনস্টে আমরা উচ্চ আদালতে যাব। আগামী 24 নভেম্বর মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। তাবেলা সিজার হত্যায় জড়িতদের বাঁচাতেই বিএনপি নেতাদের জড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিকেলে রাজধানীর সেগুনবাগিচার কচি কাচার মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। আমরা পত্রপত্রিকায় দেখছি যে র্যাব বলছে যে আমাদের ইটালির নাগরিক যে সিজার তার হত্যার সঙ্গে 90 জঙ্গিরা জড়িত। আর পুলিশ থেকে রিপোর্ট দেওয়া হচ্ছে রাজনৈতিক সব লোকরা জড়িত, বিএনপির লোকরা জড়িত। কার কথা বিশ্বাস করব? সবকিছু রাজনীতি করে ফেললে তো তাহলে আর কোনো প্রতিষ্ঠান থাকবে না। বাগেরহাটের কচুয়ায় অস্ত্র ও বোমা সহ 4 জেএমবি সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় বোমা বিস্ফোরণে আহত হয়েছেন 4 পুলিশ সদস্য। গতরাতে উপজেলার মঘিয়া ইউনিয়নের খলিশাখালীতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে খলিশাখালীর একটি বাড়িতে রাত 2টার দিকে অভিযান চালানো হয়। এ সময় উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে হাত বোমা ছোড়ে জেএমবি সদস্যরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে জেএমবির 4 সদস্যকে পুলিশ আটক করতে পারলেও বাকিরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি রিভলভার, গুলি ও 5টি হাত বোমা উদ্ধার করা হয়েছে। আহত পুলিশ সদস্যদের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রাষ্ট্রবিরোধী এবং ধ্বংসাত্মক কার্যকলাপের জন্য তারা একত্রিত হয়েছে। সেই সংবাদের ভিত্তিতে কচুয়া থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা শাখার পুলিশ সদস্যের সমন্বয়ে একটি অভিযান পরিচালিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের উপর হাতে তৈরি বোমা নিক্ষেপ করে। পুলিশও তার পাল্টা জবাব হিসাবে শটগানের গুলি বর্ষণ করে। সেখান থেকে আমরা 4 জনকে ধরতে সক্ষম হই। খাদ্যবান্ধব কর্মসূচি নিয়ে কোনো দুর্নীতি বা অনিয়ম প্রশ্রয় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় 10 টাকা কেজি দরে চাল বিক্রি নিয়ে রাজশাহীতে খাদ্য অধিদপ্তর আয়োজিত মত বিনিময় সভায় একথা বলেন তিনি। এ সময় এই কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সবাইকে সহায়তা করারও আহ্বান জানান মন্ত্রী। খাদ্যবান্ধব কর্মসূচি নিয়ে যে কোনো অনিয়ম ও দুর্নীতি রোধে কঠোর অবস্থানে সরকার। এ লক্ষ্যে মঙ্গলবার রাজশাহীতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। এ সময় তিনি বলেন, এ কর্মসূচি নিয়ে কেউ দুর্নীতি করার চেষ্টা করলে সে যে দলেরই হোক ছাড় দেয়া হবে না। কোনোভাবেই এই কর্মসূচিকে বিতর্কিত এবং দলীয়করণ না করতে সবার প্রতি আহ্বান জানান মন্ত্রী। পত্রপত্রিকায় বিভিন্ন অভিযোগ উঠে এসেছে, আমরা প্রচুর পেয়েছি। অনিয়মের অভিযোগ, দুর্নীতির অভিযোগ, দলীয়করণের অভিযোগ। আমরা অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে আমরা পদক্ষেপ নিয়েছি, তদন্ত করেছি। 51 জনের ডিলারশিপ আমরা বাতিল করেছি। কে কোন দল করেন সেটা আমরা বিবেচনার বিষয় না। অপরাধী আমরা অপরাধী হিসেবে তাকে ট্রিট করেছি। কোন রকম অনিয়ম এই কর্মসূচিতে সহ্য করা হবে না। মাননীয় সংসদ সদস্য সহ সকল জনপ্রতিনিধির প্রতি আমি আহ্বান জানাবো, দয়া করে আল্লাহর ওয়াস্তে এই কর্মসূচিকে বিতর্কিত করবেন না, এই কর্মসূচিটাকে দলীয়করণ করবেন না। খাদ্যবান্ধব কর্মসূচিকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে পারলে আগামী নির্বাচনে জয় সহজ হবে বলে মন্তব্য করেন খাদ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় 5 টাকা না কয় টাকা কেজিতে চাল খাওয়াচ্ছে ভারতে, দেখেন না একবারের পর বারবার ক্ষমতায় আসতেছে। এই কর্মসূচি আপনাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসতে হবে যদি এই কর্মসূচিকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে পারে। সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দেশের 50 লাখ হতদরিদ্র পরিবারকে 10 টাকা দরে মাসে 30 কেজি চাল দেবে সরকার। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। গাজীপুরে 8ম শ্রেণীর এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্থানীয় বখাটে আরাফাত তাকে হত্যা করেছে। সকালে কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া এলাকায় নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। স্বজনরা জানান, স্কুলে যাওয়া আসার পথে প্রায়ই 8ম শ্রেণীর ছাত্রী মুন্নিকে আরাফাত নামে এক বখাটে উত্ত্যক্ত করত। পরে সে কয়েক দফায় মুন্নিকে প্রেমের প্রস্তাবও দেয়। এরই জের ধরে আজ ভোরে মেয়েটির বাড়িতে ঢুকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় বলে অভিযোগ ওঠে আরাফাতের বিরুদ্ধে। সকালে ঘরের ভেতর মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় পরিবারের লোকজন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে এটি হত্যা না আত্মহত্যা সে ব্যাপারে এখনো নিশ্চিত হয়নি পুলিশ। অতি রাত্রিতে এই ঘরে কেমনি লুকিয়ে রয়েছে আমরা জানি না, চোখের তলে হয়তো রয়ে গেছে। আজানের আগে আমার মেয়েরা ও গেছে গা। এটা হত্যা না আত্মহত্যা ময়নাতদন্ত শেষে পাওয়া যাবে। এছাড়া স্থানীয়ভাবে তদন্ত চলতেছে, তদন্ত ফলাফলের উপর ভিত্তি করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দিনাজপুরের পার্বতীপুরে 5 বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার সাইফুল ইসলামের রিমান্ডের শুনানি আগামীকাল ধার্য করেছেন আদালত। বিকেলে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে বিচারক কমল কৃষ্ণ রায় এ আদেশ দেন। এর আগে সোমবার সন্ধ্যায় দিনাজপুরে একটি বাড়ি থেকে অভিযুক্ত সাইফুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে আজ দুপুরে আদালতে তোলা হয়। এ সময় পুলিশ তার 7 দিনের রিমান্ড আবেদন করেন। তবে বিচারক শুনানির জন্য আগামীকাল দিন ধার্য করেন। এদিকে শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে ভর্তি করা হয়েছে। সন্ধ্যার সময় আরো থাকছে, পাকিস্তানে পুলিশ ট্রেনিং কলেজে জোড়া আত্মঘাতী হামলার দায় স্বীকার করল আইএস। নিহতের সংখ্যা বেড়ে 60। এবার রাজধানীর গণপরিবহন নিয়ে রিপোর্ট। ঢাকায় প্রতিনিয়ত বসবাসকারীর সংখ্যা বাড়লেও বাড়ছে না গণপরিবহনের সংখ্যা। তাই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও অনেকেই বাসে উঠতে না পেরে সঠিক সময়ে পৌঁছাতে পারেন না গন্তব্যে। এদিকে বিআরটিসি বাসের শতভাগ সুবিধা পান না নগরবাসী। নগর পরিকল্পনাবিদরা বলছেন, গণপরিবহনের সংকটের সমাধানে বেসরকারি পরিবহন মালিকদের পাশাপাশি কাজ করতে হবে বিআরটিসিকেও। বিস্তারিত শাফিন জাহিদের রিপোর্টে। সাপ্তাহিক কর্মদিবস রোববার সকাল 10টার চিত্র। স্থান সচিবালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। সারি সারি দাঁড়িয়ে রয়েছে বিআরটিসি বাস।
আর এ চিত্রটি একই সময়ে একটি প্রধান সড়কের। গণপরিবহনে ওঠার এ যেন নিরন্তর এক প্রচেষ্টা। পর্যাপ্ত পরিবহন না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে ঝুলে যাওয়া যেন প্রতিদিনের নিয়ম। আজ থেকে 10-20 বছর আগে যে বাসগুলো নামছে ওগুলোই আছে। মোহাম্মদ থেকে আসবো, 3টা বাস ফেল করে পারতেছি, আমি লাভ দিয়েও ঝাঁপ দিয়ে উঠতে পারতেছি না। এখন সিএনজিতে আসতে হলে তো আমাদের অনেক টাকা দরকার, প্রতিদিন তো এভাবে যাওয়া আসা করলে আমাদের পোষায় না। সরকারি পরিবহনের হিসেব দেখতে এবার যাওয়া যাক রাজধানীর বিআরটিসির মিরপুর ডিপোতে। খাতার হিসেব বলছে এই ডিপোর চলাচলের উপযোগী 75টি বাসের মধ্যে মাত্র 16টি বাস প্রতিদিন চলাচল করছে নগর মানুষের সেবার কাজে। আর বাকি বাসগুলো দিনে একবার ব্যবহৃত হয় শুধুমাত্র স্টাফ বাস হিসেবে। এই বিষয়টা আমরা সার্ভে করে চিন্তা করেছি যে গণপরিবহনে এই বাসগুলোকে কিভাবে কাজে লাগানো যায়, স্টাফ বাসগুলোকে ফেলে না রেখে যে সমস্ত গাড়িগুলো রাস্তায় চলাচল উপযোগী সেগুলো আমরা রাস্তায় চালাবো। নগরবিদরা বলছেন দেশের সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্য যে বাস ক্রয় করা হয়েছে তা যেন তাদের কাজে ব্যবহার হয়। জনগণের ট্রান্সপোর্ট, জনগণের সুযোগ সুবিধা, সুখ শান্তি দেখার কথা, পরবর্তীতে তাদের হলো ইনকাম। আমরা এনকারেজ করি লস না দিয়ে যেন এই প্রতিষ্ঠানগুলি চলে। বেসরকারি এক হিসেব বলছে ঢাকা শহরের প্রায় 1 কোটি মানুষ প্রতিদিন কোনো না কোনো কাজে রাস্তায় বের হন, যাদের মধ্যে মাত্র 4 থেকে 5% মানুষ ব্যবহার করেন ব্যক্তিগত গাড়ি। আর তাদের দখলে থাকে নগরীর 80% রাস্তায়। আর বাকি 95% মানুষ ব্যবহার করেন গণপরিবহন, যাদের দখলে থাকে কিনা মাত্র 20% রাস্তা। তাই নগর বিশেষজ্ঞরা বলছেন ঢাকার পরিবহন ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজালেই দুর্ভোগ কমে আসবে। আর এজন্য বেসরকারি পরিবহন ব্যবস্থার পাশাপাশি দায়িত্ব নিতে হবে বিআরটিসিকেও। কাসিম জাহিদ, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জে লাঞ্ছনার ঘটনায় শিক্ষক শ্যামল কান্তি ভক্তের সাক্ষ্য নিয়েছেন বিচার বিভাগীয় তদন্ত কমিটি। সকালে জেলার সার্কিট হাউসে ঢাকার মুখ্য মহানগর হাকিম শেখ হাফিজুর রহমান তার সাক্ষ্য নেন। একই সঙ্গে বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যান সহ 15 জনকে সাক্ষ্য গ্রহণের জন্য ডাকা হয়েছে। এ সময় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম, গোলাম নবী এবং নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলামও উপস্থিত ছিলেন। গত 13 মে ধর্ম অবমাননার অভিযোগে স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমানের উপস্থিতিতে শিক্ষক শ্যামল কান্তিকে স্কুলে লাঞ্ছিত করা হয়। একজন প্রধান শিক্ষককে নির্যাতিত করা এটা খারাপ জিনিস। এই খারাপ জিনিসটার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমি তার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি। ছোট দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও বড় দুর্নীতিবাজেরা সব সময় থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে। দুপুরে দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে এমন মন্তব্য করেন জ্যেষ্ঠ সাংবাদিকরা। তথ্য মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে বক্তারা সাম্প্রতিক সময়ে দুদকের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন। তবে দুদক কর্মকর্তাদের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন তারা। বক্তারা বলেন, শুধুমাত্র প্রচারের মাধ্যমে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। দুর্নীতি প্রতিরোধ করতে হলে দুর্নীতিবাজদের গতিপথকে কঠিন করে তুলতে হবে। এছাড়া দুর্নীতি দমনে রাজনৈতিক সদিচ্ছা তৈরির পাশাপাশি দলীয় সক্ষমতা বাড়ানোর আহ্বান জানান তারা। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, নেতৃত্বের ধরন ও পদ্ধতিগত পরিবর্তন ছাড়া দুর্নীতি প্রতিরোধ সম্ভব নয়। দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যমের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন তিনি। আমাদের রাজনীতি যদি সক্ষম হয় দুর্নীতির অভিযোগ নেওয়ার মতো, আওয়ামী লীগ বা বিএনপির মতো দল যদি সক্ষম হয় যে আমার দলের বিরুদ্ধে অভিযোগ উঠলে আমি সেটা তদন্ত করব। এই যে 10 টাকা কেজির চাল নিয়ে এটা তো মিডিয়াই প্রকাশ করতেছে। এখন পর্যন্ত কোনো দল তো বললো না যে তার দলের কয় নেতা এই আগামের জন্য বহিষ্কার হয়েছে। দুর্নীতি কমিশনের ভেতরেও তো দুর্নীতি আছে। যদি নিশ্চিন্ত করা হয় ধরা পড়বে না, কয়জন দুর্নীতি করবে না এই ব্যাপারে আমার সন্দেহ আছে। সবচেয়ে ভালো অফিসারটা আপনার যেটা করছে, সে যেটা বড় দুর্নীতি ওইটাকে বাদ দিয়ে যেটা ক্ষুদ্র দুর্নীতি সেটার পিছনে যাচ্ছে। আর যে খারাপ অফিসার আছে সে তো সৎ লোকের পিছনেও যাচ্ছে। উইদাউট সিস্টেম চেঞ্জ দুর্নীতি দমন সম্ভব না, দুর্নীতি প্রতিরোধও সম্ভব না। বড় বড় মেগা প্রজেক্টে যাতে দুর্নীতি ঘটার আগেই যাতে রিং ফেন্সিং করা যায়, সেটা কিছু করা যায় কিনা সরকার চিন্তা ভাবনা করতে পারে, আমরাও চিন্তা ভাবনা করছি। দেশের বাইরের খবর। পাকিস্তানের বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় পুলিশ ট্রেনিং কলেজে আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে আইএস। যদিও দেশটির কর্তৃপক্ষের দাবি এই হামলার পেছনে রয়েছে বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী লস্কর ই জাংভি। এদিকে হামলায় নিহতের সংখ্যা বেড়ে 60 জনে দাঁড়িয়েছে।
আহত হয়েছেন আরও শতাধিক। সোমবার মধ্যরাতে কোয়েটা শহর থেকে 13 কিলোমিটার দূরে ওই পুলিশ ট্রেনিং কলেজে 5 থেকে 6 জন সন্ত্রাসী আত্মঘাতী হামলা চালায়। হামলাকারীরা কলেজটির ভেতরে প্রবেশ করে পুলিশ ক্যাডেটদের জিম্মি করে। হামলার পরপরই নিরাপত্তা বাহিনীর বিশেষ দল সেখানে অভিযান চালায়। এতে 6 হামলাকারীর সবাই নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। নিরাপত্তা বাহিনীর অভিযান শেষে কলেজটির ভেতর থেকে প্রায় 200 জনকে উদ্ধার করা হয়। নিহতদের প্রায় সবাই শিক্ষানবিশ পুলিশ বলে জানা গেছে। ঘটনার পরপরই আশপাশের এলাকার নিরাপত্তাও জোরদার করা হয়। গত আগস্টে কোয়েটার একটি হাসপাতালে আত্মঘাতী হামলায় 70 জন নিহত হয়েছিল। ওয়ানডে ও টেস্ট ম্যাচ শেষে ঢাকায় ফিরেছে ইংল্যান্ড ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আজ দুপুর 12টায় ইউএস বাংলার একটি ফ্লাইটে চট্টগ্রাম থেকে ঢাকায় আসে দুদল। চট্টগ্রাম টেস্টের ভুল সূত্রে ঢাকা টেস্টে আরো ভালো করতে চায় বাংলাদেশ। এজন্য পুরো শক্তির দল নিয়ে মাঠে নামবে স্বাগতিকরা। ঢাকায় পৌঁছে এমনটি জানিয়েছেন ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেই হোটেল রেডিসনে চলে যায় বাংলাদেশ ও ইংল্যান্ড দল। 28 অক্টোবর ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে ইংল্যান্ড ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রথম টেস্টে লড়াই করেও ইংলিশদের কাছে 22 রানে হেরে যায় টাইগাররা। সিরিজ বাঁচাতে জয় ছাড়া বিকল্প কোনো পথ নেই মুশফিকদের সামনে। নিজেদের সেরাটা দিয়ে তাই সিরিজ বাঁচাতে চায় টাইগাররা। দুইটাকে ছেড়ে করা যাবে না। পাকিস্তানেরটাও দারুণ একটা টেস্ট ম্যাচ ছিল আমার মনে হয়, বাট এটাও অনেক বছর পর আমরা দারুণ একটা টেস্ট ম্যাচ খেললাম। আমার মনে হয় শক্তি নিয়েই খেলবো, ইনশাল্লাহ ভালো করবো আশা করি। ছোটখাটো যেগুলো লিকেজ আছে বা ছোটখাটো আমাদের যেটা ভুল ত্রুটি সেগুলো কাটিয়ে উঠে আমরা যতটুকু পারি ভালো করার চেষ্টা করবো। আমাদের ফেভারে হয় এরকম যে আমরা তো চাপবো অবশ্যই, বাট ঢাকার উইকেট তো ডিফারেন্ট হয়। বাট লেটস সি, আমরা কালকে মাঠে গেলে হয়তো বুঝতে পারবো উইকেট কিরকম। এবারের বিপিএল এ থাকছে না কোনো উদ্বোধনী অনুষ্ঠান, জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য শেখ সোহেল। তবে দর্শকদের বিনোদনের জন্য প্রতিদিন খেলার মাঝে স্টেডিয়ামেই হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই সঙ্গে প্রতি ম্যাচের পর জমকালো আতশবাজিরও ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। সবসময় আমরা চাই যে বিপিএলকে কিভাবে হাইলাইট করা যায়, কিভাবে দর্শককে বিনোদন দেওয়া যায়, এটা আমরা সবসময় চেষ্টা করি। এবার আমরা ওপেনিং এ কোনো প্রোগ্রাম বিপিএল করব না, দর্শকের জন্য মানে একটা বিনোদনের জন্য। যখন খেলা চলবে, ফার্স্ট খেলা শেষ হওয়ার পর যে 1 ঘন্টা ব্রেক থাকবে, তখন আমরা দর্শকদেরকে একটা বিনোদনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যেক দিনই 1 ঘন্টা আমরা করব, যেটা কোনো বিপিএলে ছিল না। এবার প্রত্যেক খেলায় প্রেস সেরেমনিতে আপনার ফায়ার মাস্টটা এটা আপনি ইনক্লুডিং করতে এটা থাকবে। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। প্রথমবারের মতো দেশের জিডিপি প্রবৃদ্ধি 7% ছাড়ালো, জানালেন পরিকল্পনা মন্ত্রী। প্রবৃদ্ধির ধারাবাহিকতা অর্থনীতির জন্য ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা। আওয়ামী লীগের কমিটির আরো 22 জনের নাম ঘোষণা। সম্পাদক মণ্ডলীতে নতুন মুখ 8 জন। দলীয় সভাপতির নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা। ইতালির নাগরিক তাভেলা সিজার হত্যা মামলায় বিএনপি নেতা কাইয়ুম সহ 7 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন। 24 নভেম্বর সাক্ষ্য গ্রহণ। খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা, কাউকে ছাড় দেওয়া হবে না। রাজশাহীতে কর্মকর্তাদের প্রতি হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর। গাজীপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুল শিক্ষার্থীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ। দিনাজপুরে 5 বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বখাটে গ্রেফতার। এবং রাজধানীতে মানুষ বাড়লেও বাড়ছে না গণপরিবহন, ভোগান্তি নগরবাসী। স্বল্প সংখ্যক মানুষ পাচ্ছেন বিআরটিসি বাসের সুবিধা। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।